দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো সার্বিক বিষয় নিয়ে। জামায়াত ইসলামী ও এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল পিআর প্রথার সংসদের জন্য মরিয়া, যদিও বিএনপি কোনোভাবেই পিআর প্রথার সংসদ মানতে রাজি নয়, এটা স্পষ্ট। জামায়াত ও এনসিপি সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যেভাবে প্রচার অভিযান চালাচ্ছে, তাতে কাঙ্ক্ষিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টির কারণ বটে। প্রশ্ন হচ্ছে, কাঙ্ক্ষিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টির কারণ কি? নির্বাচন ও সংস্কার, বিচার প্রক্রিয়া, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। এ কারণে কি নির্বাচন নিয়ে শঙ্কা, ষড়যন্ত্রের কথা উঠছে? তবে এত কিছুর মধ্যেও আসার খবর হচ্ছে, সংসদীয় সীমানা, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ও বিভাগীয় সৌর হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে একমত সব রাজনৈতিক দল। সেই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংস্কারে ঐক্যমত সবাই। রাজনীতির পাশাপাশি আজকে আমরা মব ভায়োলেন্স নিয়ে কথা বলার চেষ্টা করবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করা হচ্ছে শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন। এরপর রয়েছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক, ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তরের সেক্রেটারি জামায়াত ইসলামী। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন যে নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র, একটা শঙ্কার কথা তিনি বলেছেন, নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন। সেই সঙ্গে আজকেও বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সহিত পথ অতিক্রম করছে। মানে এত সতর্কতা, এত ষড়যন্ত্রের শঙ্কা, মানে কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় দুইজন আলোচক, শুভেচ্ছা। আর যারা দেখছেন টেলিভিশনে সেসব বন্ধুদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রথমে একটু ছোট্ট সংশোধনী দিই। সেটা হচ্ছে তারেক রহমান সাহেব এই মুহূর্তে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, আচ্ছা, ভাইস চেয়ারম্যান, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা একটা। আর দুই, একটা গণঅভ্যুত্থানের পরবর্তী মুহূর্ত, যদিও 1 বছর আমরা অতিক্রম করেছি, কিন্তু সব জায়গায়, মানে এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়, সব জায়গায় প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে, শিক্ষক সমাজের মধ্যে, মানে এমন কোনো জায়গা নাই রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাইরে। এবং এত বেশি লুটপাট হয়েছে, এত বেশি অর্থ তাদের হাতে আছে ষড়যন্ত্রকারীদের, যেটা শব্দ ব্যবহার করলেন, বিশেষ করে আওয়ামী লীগের হাতে। তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, একটা জিনিস তাদের হাতে আছে, সেটি হচ্ছে মানে বিপুল পরিমাণ অর্থ, যেটা বাংলাদেশের মানুষের, যেটা তারা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। আরেকটা আছে, সেটি হচ্ছে বৈধ অবৈধ অস্ত্র। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার খুব সাধারণ কর্মী, আমি এটা একটা দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ কর্মী যার কোনোভাবেই অস্ত্র পাওয়ার কথা না, আচ্ছা, সেটি মানে একটা লাইসেন্সকৃত শটগান, পিস্তল, এগুলো তাদের হাতে তুলে দিয়ে। অস্ত্র পাওয়ার জন্য তো বিশেষ কিছু ক্যাটাগরি থাকে। হ্যাঁ, এগুলো ক্যাটাগরি মানে কি, নির্দেশনা হয়তো ছিল, আমার দেখা, আমার জানা, এই সব অস্ত্র এখন পুলিশ বা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো উদ্ধার করতে পেরেছে। তার মানে কি বলবো, 1%-এরও কম বলা যাবে, পুরোটাই তাদের হাতে আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে অর্থ এবং বৈধ এবং অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, এবং তারা খুব বেশি বাধার মুখে পড়ছে আমার কাছে মনে হয় না। বিভিন্ন জায়গায় দেখবেন যে কারোর সবাই এখনো পর্যন্ত আক্রমণ করছেন ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্নভাবে। এই যে আজকেও আমি এই কিছুক্ষণ আগে আসার পথে আমার মোবাইল অনলাইনে দেখলাম যে একটি রাজনৈতিক দল যারা নবগঠিত এনসিপি, তারা একটা বোধহয় চিত্র প্রদর্শনী করছিল শাহবাগে, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ। তো এনসিপি যদি ককটেলের মুখোমুখি হয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো কোন পরিস্থিতিতে আছে? তার না, এটা তরুণদের দল। জি, তা আমার কাছে মনে হয়েছে এই যে ষড়যন্ত্রের কথা বললেন, যে সেই জায়গাটায় সতর্কতার সঙ্গে যদি আমরা না এগোই, মানে সব কিছু জয় করে ফেলেছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, সব কিছু গণতন্ত্রপন্থীদের হাতে আছে, এটা আমার কাছে মনে হয় না। এই কারণেই সতর্কতা, এই কারণেই দায়িত্বশীল ভূমিকা পালন করে
সব থেকে বড় কথা হচ্ছে যে 1 বছর পেরোলো যে জাতীয় ঐক্য গণতন্ত্রের প্রশ্নে স্বৈরতন্ত্রের বিপক্ষে, সেটি আমাদের মাথায় রাখতে হবে, এছাড়া বিপদ হতে পারে। তো সেই জন্য তো সব রাজনৈতিক দলকে একটা জায়গায় আসতে হবে, সেই জায়গাটা তো তৈরি হচ্ছে না। না না না, এটা একেবারেই অমূলক, একেবারেই সংখ্যার বাইরে। এই কারণে গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মতকে আপনাকে শ্রদ্ধা করতে হবে, সেটা অবশ্যই, জি, ভিন্ন চিন্তাকে আপনাকে অভিনন্দন করতে হবে। কিন্তু একটা যেতে সবকিছু সব রাজনৈতিক দল যারা আন্দোলন করছে কোনো না কোনো ভাবে তারা গণতন্ত্রপন্থী এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। কিন্তু যেমন আমি একটা কথা বলি, যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, যারা মার্ক্সবাদী রাজনীতি করেন, তারপরে গণতন্ত্রপন্থী হিসাবে যারা মধ্যপন্থী রাজনীতি করেন, আপনি তাদেরকে নিজস্ব চিন্তা না থাকলে তারা আলাদা দল করবে কেন? সবাই হয় বিএনপি করতো, না সবাই জামাত করতো, না হলে এনসিপি, একটাই থাকতো তো, যেমন বাকশাল। তো ভিন্ন মত, ভিন্ন চিন্তা, এটাকে নিয়ে যাব আমি জনগণের কাছে। তো আমার ইস্যুটা, আমার কথাটা আমি 19 দফা নিয়ে যাব জনগণের কাছে, জামাত তার রাজনীতিটা জনগণের কাছে নিয়ে যাবে। সেই জায়গায় চিন্তা করার কোনো অবকাশ নেই। আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু ডক্টর রেজাউল করিম আপনার কাছে, হাসান মাহমুদ আসবো আপনার কাছে। আমি সেটি হচ্ছে যে আপনারাও নির্বাচনে নিরপেক্ষতার একটা শঙ্কার কথা প্রকাশ করেছেন, আজকের বৈঠকে বোধহয় সেই কথা এসেছে। নিরপেক্ষতা মানে এখন তো নির্বাচনের ওইভাবে পরিবেশ আসেও নাই, তার আগেই আপনার নিরপেক্ষতার প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে নির্বাচন নিরপেক্ষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আশঙ্কার কথা বলেছেন, হবে না। ধন্যবাদ আমাদের সম্মানিত সঞ্চালক, প্রিয় আমার শ্রদ্ধেয় দুই সহ আলোচক। মূলত যারা দেখতে পাচ্ছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, এবং জুলাই বিপ্লবের যে যারা শাহাদাত বরণ করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা পঙ্গুত্ব বরণ করে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তাদের মাধ্যমেই মূলত এই বাংলাদেশ বলা যায় এখানে আমাদের আশা, নচেত আমরা এখানে আসতে পারতাম। সুতরাং সেই জায়গা থেকে আমি প্রথম বলবো যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, কারণ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক মত, দল, ধর্ম, বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এবং এই বাংলাদেশের এই আন্দোলন আপনি উপমহাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে খুঁজলে বিরল, যে এখানে সব মতের মানুষেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে যেমনি আলেম ওলামা জীবন দিয়েছে, সাংবাদিক দিয়েছে, আবার শিশুও দিয়েছে, বৃদ্ধরাও জীবন দিয়েছে। সুতরাং এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। এটাকে কেউ তার কৃতিত্ব নিতে গেলেই সে ক্ষতিগ্রস্ত হবে, বরং সবার কৃতিত্ব আমরা রেসপেক্ট টু ইচ আদার, সেটাকে মনে করে আমরা অগ্রসর হতে চাই। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন যে এখন যেই প্রশ্ন উঠছে, আসলে বাংলাদেশকে 1 বছরের মধ্যে ফ্যাসিবাদী কেউ ফ্যাসিস্টরা কেউ পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। যিনি বলছে শেখ হাসিনা পালায় না, তিনি অবশ্য সবার আগে পলায়নতন্ত্রটা শুরু করেছেন। আমি জানি না শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের কোনো লোক এই রাজনীতি করা উচিত কিনা, কারণ তিনি তার আপনজন, এখন তো দিন দিন বেরিয়ে আসতেছে, তার আপনজনদেরকে তিনি নিয়ে পালিয়েছেন, আর বাকি সবাইকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। এবং তার মতের সাথে অমিল বেমিল যাদের ছিল তাদেরকে এয়ারপোর্ট থেকেও তিনি আবার ঢুকিয়ে নিয়েছেন দেশে আসার জন্য, তারা এখন কারাগারে আছে। সুতরাং হোয়াটএভার, এই জায়গা থেকে আমরা এই ফ্যাসিবাদের এই খুন খারাপি, গুম, এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু প্রশাসন এখনও তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আপনি যদি বলেন আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, আপনি একটি নির্বাচনের জন্য যে পরিবেশটা লেভেল প্লেইং, এই যে আমরা সবার আগে সবাই মানে সংস্কারের কথা বলছি, কেন বলছি? কারণ বিগত দিনে এই সুপ্রিম অথরিটি যেটি শেখ হাসিনা এখানে এবল করতেন, মাইট ইজ রাইট, ওয়ান ম্যান শোয়িং ওয়ান লিডার, এই পদ্ধতির মধ্য দিয়ে তার পিতা যেমনি বাকশাল কায়েম করেছে, এবং শেখ হাসিনা, আমি আজকেও বলেছি, ইতিহাস একদিন বলবে যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ক্ষতিকারক ব্যক্তি কে ছিল, এর উত্তর হবে শেখ হাসিনা। কারণ তিনি লুটপাটতন্ত্রের মাধ্যমে গোটা প্রশাসনকে, যন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে তছনছ করে দিয়েছে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তো আপনি যারা রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, তারা প্রশাসনে থাকা অবস্থা আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন? সেটা কখনো সম্ভব না। আমরা এখনও সচিব ছিলেন, দুর্নীতির সাথে সম্পৃক্ত, ডিসি হয়ে আছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন, এবং আজকে উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে।
তাদের ইফিসিয়েন্সি নিয়ে, তাদের রোল নিয়ে তাদের প্রশ্ন উঠছে যে একটি সরকার, বিপ্লবোত্তর সরকার এভাবে চলতে পারে না। অনেকটাই এনজিও দিয়ে ঘেরাও একটা সরকার আমরা অনেকটাই বলতে পারি। সুতরাং সেই জায়গায় আপনি এত বড় একটা ইলেকশন করবার জন্য সে আয়োজন, এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলছি যে এই নির্বাচন কমিশনে যারা আছেন তাদের একটা পরীক্ষা হওয়া উচিত। তার আগে স্থানীয় নির্বাচনদের, কারণ বাংলাদেশে এখন কোনো আপনার সরকার, রাজনীতিবিদদের কোনো পরিচালনায় কোনো কিছু নেই। সুতরাং সেই জায়গা থেকেই আমরা মনে করি যে সংস্কার, বিচার এবং এই নির্বাচন কমিশনের যেই অবস্থানটা, এটাকে জানবার জন্যই আমাদের স্থানীয় নির্বাচনটা প্রয়োজন। এবং লেভেল প্লেইং ফিল্ড আসলে এখনো তৈরি হয় নাই, এটাই বাস্তবতা। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের হচ্ছে, বিভিন্ন জায়গায় মুভ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, আমরা চাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় যে মুভ হচ্ছে, মুভের সংস্কৃতি কিন্তু কারো জন্যই কিন্তু ভালো না। সুতরাং এই যে শেখ হাসিনা আজকে যে ট্রাইব্যুনালে তার গতকালকে সাজা হলো, এই ট্রাইব্যুনাল কিন্তু সে আমাদের জন্যই করেছে, আমাদের বিরোধী দলের জন্যই করেছে। এই ট্রাইব্যুনাল থেকে কিন্তু বিরোধী দলীয় নেতৃবৃন্দকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং আপনি অন্যের বিরুদ্ধে কোনো স্প্রেসি করলে সেটার মুখে পড়তে হয় আপনাকে আগে। এই জন্য আমরা সবার সেই রেসপেক্ট টু ইচ আদারের ভিত্তিতে একটা বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ আমরা চাই, যেটা দুদু ভাই আমাকে বলেছে। ধন্যবাদ। ডক্টর রেজাউল করিম যেটা বলছিলেন, হাসান মামুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা নিয়ে এনেছেন, যে নির্বাচনের আগে একটা পরিবেশ তৈরি করা, সেই সঙ্গে মব সংস্কৃতির কথা তিনি বলেছেন। আমরা মব জাস্টিস বলছি না, আমরা মব ভায়োলেন্স বলবো। এবং রিসেন্টলি কিছু ঘটনা কিন্তু ঘটেছে, কুমিল্লার মুরাদনগর, হবিগঞ্জ, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন, নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই সঙ্গে মব নিয়ে। ধন্যবাদ। আমার সহ আলোচকদের শুভেচ্ছা, ধন্যবাদ। মবের ঘটনা কিন্তু আজকেও আছে এবং ভয়ঙ্কর ঘটনা। সম্ভবত এক পরিবারের 3 জন না 4 জনকে মেরে ফেলা হয়েছে একদম। তো এবং অভিযোগ হচ্ছে মাদক ব্যবসা। তো মাদক ব্যবসার মতো অভিযোগ তো বহু পরিবারের বিরুদ্ধেই আছে, বহু জায়গায়। হবিগঞ্জে আজকে একজনকে গাছের সঙ্গে বেঁধে ভিডিও আমরা পেয়েছি, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মোবাইল চুরির অভিযোগ, এবং তাকে সবাই মিলে পেটাচ্ছে এবং সবার সামনে ছোট বড় নানা অভিযোগে গুরুতর দণ্ড, মানে দণ্ড মানে হচ্ছে যে মব যেটাকে দণ্ড মনে করছে সেটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এর আগে পটিয়ায় একটা ঘটনা ঘটেছে, ওই থানার ওসিকে সম্ভবত প্রত্যাহার করা হয়েছে। এটা অথচ যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়নি। এবং সড়ক অবরোধের ঘটনাও আছে, দিনভরে ছিল। কক্সবাজার এবং চিটাগাং সড়ক দীর্ঘ সময় বন্ধ করে রাখা হয়েছিল। মানে এই যে অবরোধ, তারপরে হচ্ছে ইভেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবরোধ করে দাবি আদায়, এগুলো চলছে। এগুলো কিন্তু মব। যাই হোক, মব বলতে গেলে অনেকে বলেন যে এটা নতুন, এটা কিন্তু নতুন না, এটা পুরনো। কিন্তু পুরনো বলে এটা চলতে থাকবে এবং গণ অভ্যুত্থানের পরও এটা চলতে থাকবে, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফেসবুকে আজকেও আমি একটা স্ট্যাটাস দিয়েছি একটু আগে, যে মব বন্ধ করাকে সরকার পরিচালনার অংশে পরিণত করুন। মানে এটা সরকার পরিচালনার অংশ মনে হচ্ছে না, এবং সরকারের ভেতর থেকে কিন্তু এর আবার নতুন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি মবকে জাস্টিফাই করা হয়, তাহলে মবের ঘটনা কিন্তু বাড়বে। বাড়লে হবে কি, প্রতিপক্ষ এটাকে বলবে যে এর দায় সরকারের। প্রতিপক্ষ না, শুধু যারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি, তারাও কিন্তু তাদের ভিতর থেকে বলা হচ্ছে যে আচ্ছা, সরকারি মবের ব্যাপারে উৎসাহিত না, মানে মব দমনে উৎসাহিত না। এমনকি সেনাবাহিনীর তরফ থেকে আজকে কিন্তু একটা প্রেস ব্রিফিং আছে, সেখানে আজকে মবের কথা বলা হয়েছে যে আমরা মবের ব্যাপারটা সিরিয়াস হব। তো সেনাপ্রধানও বলেছিলেন মাঝে আরেকটা প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল, আপনার মনে আছে। কিন্তু সেনাবাহিনীকেও খুব কার্যকরভাবে এগিয়ে আসতে আমরা রিসেন্টলি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার পরে যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে, এ ধরনের ঘটনা আর ঘটবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আচ্ছা একাধিকবার, সেনাপ্রধান ঘটেই যাচ্ছে, তারপরেও ঘটছে। এবং এই কারণে কিন্তু সরকারের যে ভাবমূর্তি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনের প্রতিপক্ষ, যেমন এরকম স্ট্যাটাস দেওয়া হলেই ওখানে ওই আওয়ামী লীগ সমর্থক যারা, তারা মন্তব্য করে যে মবে সরকার আবার মব কিভাবে দমন করবে। আজকে একটা মন্তব্য আছে আমাদের স্ট্যাটাসে, এবং এটার উত্তর আমি দিতে পারছি না, যে এটার উত্তর আমি কি দেব, তাই না? তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এতে কিন্তু সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ সেনাবাহিনী তো মাঠে আছে, এবং সেনাবাহিনী নির্বাহী মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে ক্রমেই তার ক্ষমতা বাড়ানো হচ্ছে, মেয়াদ বাড়ানো হচ্ছে, তাই না? এত দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী কিন্তু এই ধরনের ক্ষমতা নিয়ে মাঠে থাকার ইতিহাস কম,
11-এর সময় ছিল, কিন্তু সেটা তো সেনা সমর্থিত সরকার ছিল, এটা তো সেনা সমর্থিত সরকার না। তারপর তো সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মাঠে আছে। হ্যাঁ, সেনাবাহিনী মাঠে আছে। এখন নানা রকম কনস্পিরেসি থিওরি চলছে যে সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা, এই প্রশ্নও কিন্তু উঠছে। এটা মারাত্মক প্রশ্ন, আচ্ছা, যে সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা। কারণ 32 নম্বরের বাড়ি যখন ভাঙা হয় তখন সেনাবাহিনীর একটা দল কিন্তু গিয়েছিল ওটা বন্ধ করতে, সম্ভবত তাদেরকে আবার ফিরে আসতে হয়েছে। এসব প্রশ্ন আছে বাজারে যে কাদের নির্দেশে এটা হলো, মানে যে ফিরে আসাটা হলো, এবং এইসব চললো আর কি। মবকে আমরা জাস্টিস বললাম কেন শুরুর দিকে? এখন অনেকে ভায়োলেন্স বলে, কিন্তু শুরুতে মব জাস্টিস কেন? জাস্টিস এর সাথে আসবে কেন? জাস্টিস মানে একটা উশৃঙ্খল অংশ জনতার, তারা যা মনে করছে সেটা করে ফেলছে, তারা মনে করছে এটা করা উচিত, বিচার না, সেটাকে ওই জন্য মব জাস্টিস বলা হচ্ছে। তো নানা রকম তো আছে, যেমন ভারতে একবার হয়েছে বুলডোজার জাস্টিস, মানে এই যে 32 নম্বর যেভাবে ভাঙা হয়েছে এটা কিন্তু ভারতেই দৃষ্টান্ত আছে, বুলডোজার মানে বুলডোজ করা হচ্ছে আর কি। আচ্ছা, তো যাই হোক, মবকে আমরা ভায়োলেন্স বলছি, সহিংসতা বলছি, সন্ত্রাস বলছি, যাই হোক, এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা আছে যে নির্বাচনের যে কথাটা এখানে এসছে, লেভেল প্লেইং ফিল্ড, আচ্ছা, সেটা তৈরিতেও কিন্তু মব বিরাট বাধা হবে। কারণ যারা সংঘবদ্ধ জি, এবং সরকার যাদের দমন করছে না তারা কিন্তু মব সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে, এই আশঙ্কা আছে। অন্তত বেশ কিছু আসনে মবের কারণে নির্বাচনে সহিংসতা এমন পর্যায়ে যেতে পারে। এমনকি এই যে স্থানীয় সরকার নির্বাচনের কথা আমরা বলছি, অনেকে বলছে যে আগে করা উচিত নির্বাচন কমিশনের সক্ষমতা বিচার করার জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, অন্তত কিছু স্থানীয় সরকারে, যেমন সিটি কর্পোরেশন কিছু হতে পারে, এটা কিন্তু এক ধরনের ঐকমত্য আছে যে অল্প কিছু কেন্দ্রে হতে পারে। তো সেটাও যদি হয়, সেখানেও মব কিন্তু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে আমার মনে হয়। জি, আসবে আপনার কাছে। একটা বিরতি নিয়ে আবার আলোচনা শুরু করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম সার্বিক বিষয় নিয়ে। আমি যেতে চাই শামসুজ্জামান দুদু আপনার কাছে। সেটি হচ্ছে যে ডক্টর রেজাউল করিম বললেন যে স্থানীয় সরকার নির্বাচনের যে ইস্যু, সেটাতে তারা জাতীয় নির্বাচনের আগে চান, এবং আজকেও তাদের একটি বৈঠকে উঠে এসেছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ের জন্য তারা এটা চাচ্ছেন। এখন জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, আবার এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও তারা চাচ্ছেন। মানে এই বিষয়ে আপনাদের দল তো চাচ্ছে না যতটুকু আমরা জানি। আমরা সর্বপ্রথম জাতীয় সংসদের নির্বাচন চাই। মানে এটা কেন চাই সেটারও একটা ব্যাখ্যা আছে। আর এটি একমাত্র গণঅভ্যুত্থান না বাংলাদেশের প্রেক্ষাপটে। জি, এটা পাকিস্তানে ছিল 69 গণঅভ্যুত্থান, তারপরে 70 নির্বাচন, 90 গণঅভ্যুত্থান, এরশাদ বিরোধী স্বৈরতন্ত্রের পতন, আর এটি হচ্ছে তৃতীয় গণঅভ্যুত্থান বাঙালি জাতি গোষ্ঠীর নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে। যেমন 90 গণঅভ্যুত্থানে তখন এই যাচাইয়ের ব্যাপারটা, প্রশ্নটা সামনে আসে নাই, সক্ষমতার প্রশ্নটা আসে নাই, স্থানীয় নির্বাচনের প্রসঙ্গটিতে আসে নাই, এখনো ছিল না। এটা যেতে 90 দিনের ভিতরে নির্বাচন হতো, যেটা 90 গণঅভ্যুত্থানে, এবং এটা যদি সাংবিধানিক সরকার হিসাবে ধরি আমি, সংবিধানের অধীনে এটা শপথ নেওয়া হয়েছে, তার মানে সংবিধান কার্যকর। আচ্ছা, তো সংবিধানে কার্যকর হলে আপনার একটি নির্বাচিত সরকার বা একটি সরকারের পতনের পরে 90 দিনের মধ্যে আরেকটি সরকারের আগমন আসতে হবে। সেটা জাতীয় নির্বাচনের কথা বলছেন? জি, সেখানে জাতীয় নির্বাচনে। আচ্ছা, তো সেটি 90 এটা হয়েছে, এবং এমনকি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচন করেছেন, আচ্ছা, সেটা 90 দিনে নিয়েছিলেন। এবং তখন দেখা গেছে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু 3 দলের বা 3 জোটের নিয়োগপ্রাপ্ত চিফ জাস্টিস ছিলেন না। যাকে পতন ঘটিয়ে মানে 90 গণঅভ্যুত্থান হয়েছিল, সে এরশাদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত। আচ্ছা, এবং ওই জাস্টিস সাহেব প্রমাণ করেছিলেন যে 19 যে নির্বাচনের নেতৃত্ব দিয়েছেন সেটা জাতিগতভাবে এটা অনন্য ঘটনা। এই নির্বাচনে কোনো বিতর্ক ছিল না। পরাজিত হিসাবে শেখ হাসিনা সূক্ষ্ম শব্দটা ব্যবহার করেছেন, সূক্ষ্ম কারচুপি, মানে উনি একমাত্র দেখছিলেন, আর কেউ দেখতে পাননি, সূক্ষ্ম।
তো আমার কাছে মনে হয়েছে ইউনিয়ন কাউন্সিল অথবা থানার উপজেলা কাউন্সিল, এটা একটা ইউনিয়ন বা একটা থানা নিয়ন্ত্রণের ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে যে নির্বাচন সেটি একটি অবস্থার পরিবর্তন করতে পারে। এই নির্বাচনের মধ্যে দিয়ে এনসিপি, জামাত, বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল তাদের অবস্থাটা স্পষ্ট করতে পারে, তাদের অবস্থানটা কি। আর না হলে অতীতে কার কি সমর্থন ছিল সেগুলো যদি সামনে আনি, তাহলে দেখা যাবে যে সর্বশেষ বা সর্ববৃহৎ সমর্থন বিএনপিরই আছে নির্বাচনের আগের, মানে অতীতের ঘটনার কথা বলছি। তো এখন আমি সর্ববৃহৎ যে শক্তি তারটা আমি বিবেচনায় না এনে খালি দলগত সংখ্যার বিচারে আমি সিদ্ধান্ত নিতে গেলাম যে দলটি এখনো পর্যন্ত নিবন্ধিত না, আইনগত দিক থেকে রাজনৈতিক দলই না, সেটাকেও আমি একটি গুরুত্বপূর্ণ দিলাম, অবস্থান নিলাম। 100 বছরের রাজনৈতিক দলের সঙ্গে অ্যাড করে দিলাম, অর্থাৎ জামাত, এনসিপি, আরো কিছু দল আছে ওই যে সংখ্যার উপর বিচার করছে। জি, বিএনপি 1, 99টি দল আর 1, তো 99 দলের 1% ভোট আছে কিনা সন্দেহ। গণতান্ত্রিক বিচারে আপনি অতীতটা আপনাকে দেখতে হবে। আর যদি উদ্দেশ্য থাকে যে জাতীয় নির্বাচনে আমার কোনো সম্ভাবনা নাই, যে কোনো একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, জনপ্রিয় সিদ্ধান্ত সামনে এনে আমি এটাকে ঠেকিয়ে দেবো, কারণ আমার তো ভবিষ্যৎ নাই। ইলেকশন হলে এটা বোঝা যাবে, সেটা কীভাবে বোঝা যাবে, অতীতটা কারণে বোঝা যাবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সরকার মানুষের নিশ্চয়তা দিতে পারে, যেমন পুলিশের আমূল পরিবর্তন হওয়ার দরকার, প্রশাসন আমূল পরিবর্তন হওয়ার দরকার। এই সরকার একটা মোব, যেটাকে জাস্টিস না বলে সন্ত্রাস বলছে, সেটা ঠেকানোর ক্ষমতা নয়। সেটা যদি ঠেকানোর ক্ষমতা না থাকে, সেটা হাসান মামুন বলছিলেন যে মানে নির্বাচনে যে মবের শিকার হবে না মানুষ, সেই কথাটা উঠে এসেছে কিনা। আমার কথাটা আপনার পছন্দ হয়নি বলে ঢুকাই দিলেন আরেকটা কথা। আচ্ছা, সেটা আগে ক্লিয়ার করি। এই সরকারের সামর্থ্য নাই। সে তো নির্বাচিত সরকার যদি আসে, সে সামর্থ্য থাকতে পারে। আর আপনি যেখানে ঢুকালেন সেই বিএনপির সামর্থ্য থাকে, এটা আপনি চাচ্ছেন না, বিএনপি পর্যন্ত আপনি পৌঁছাতে চাচ্ছেন না। আচ্ছা, সেই জন্যে সংখ্যা বিচারে আপনি ওইটাকে স্ট্যান্ড করতে চাচ্ছেন। 100টা 99 আর 1, আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে, ধরুন রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের সাম্য শান্তি জন্য যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে মানে ক্ষতিটা কোন জায়গায়? কেন আমি স্থানীয় সরকার করব? ছেলে মানুষের কাজ কেন করব? আচ্ছা, যেটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, ভারতকে আমার ঠেকাতে হবে। আচ্ছা, স্থানীয় একটা চেয়ারম্যান এই ভারতকে ঠেকাতে পারবে না। জি, আসবে আপনার কাছে। আমি এইবার একটু যেতে চাই ডক্টর রেজাউল করিম, আপনি এবার একটু বলবেন যে আপনারা কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে, কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা মনে করি যে এই দেশে আসলে তৃণমূল পর্যায় থেকে, চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার, একবারে সর্বপর্যায়ের, জি, আওয়ামী লীগ তার জনপ্রতিনিধি যারা ছিল, অর্থাৎ ভোট ছাড়াই যারা নির্বাচিত করে তারা রেখেছে, তারা কিন্তু অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা কিন্তু শেখ হাসিনার সাথে সবাই পালিয়ে গেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনগণ কিন্তু এখন জনসভা থেকে বঞ্চিত, কোনো পর্যায়ে এই যে আজকে আপনি যে বলছেন বিভিন্ন জায়গায় মব হচ্ছে, সমস্যা হচ্ছে, এগুলো অনেক কিছুর সাথে কিন্তু জনসম্পৃক্ত, জনপ্রতিনিধি যারা তৃণমূলে, এগুলোর সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা, এরপরে যে আপনি বলছেন যে জাতীয় নির্বাচনের আগে আমরা কেন চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে আমি তো মনে করি এটা নির্বাচন কমিশন যারা আছেন তারা কি আইন বুঝেন কিনা আমি জানি না, ওনাদেরকে তো এটা ঠিক করে দেয়া আছে যে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হওয়ার মেয়াদ উত্তীর্ণের 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এবং এটা ভার্ডিক্ট দেয়া আছে। সুতরাং সেটাকে তো তারা যদি আজকে কোর্টে কেউ যায়, তাহলে যদি এই আইন, এই নির্দেশনা যদি ঠিক থাকে, তাহলে নির্বাচন কমিশন ইলেকশন করতে, কিন্তু স্থানীয় নির্বাচন করতে, সিটি কর্পোরেশন করতে বাধ্য। কিন্তু এরপরে সক্ষমতা যাচাই, আমরা সেটা বলেছি। আর সর্বোপরি আপনার এমন নয় যে এই যে আজকে বলা হচ্ছে
আমি সরি দুদুভাইয়ের প্রতি আমাদের অনেক সিনিয়র মানুষ রেসপেক্ট করে বলতে চাই, আসলে জনগণের ভোটের মধ্য দিয়েই কিন্তু ডিসাইড হবে যে আসলে কে কত বড় অথবা ছোট। আমরা এই জায়গায় মনে হয় যখন আমার ইলেকশন এখনো হয় নাই, তখন বাংলাদেশের একবারে খুবই ক্ষুদ্র একটা রাজনৈতিক দলও আমার মনে এটা বলতে পারে যে আমি ক্ষমতায় যাব। এতে অন্যের নারাজ হওয়া, অখুশি হওয়া, তাচ্ছিল্য করা, তাকে বিভিন্নভাবে নেগলেক্ট করা, আমি মনে করি এটা যেটা গণতন্ত্রের যে বিউটি এবং ডিফারেন্ট ওপিনিয়ন, এটার বিপরীত। আমরা এই বিগত দিনে কিন্তু এটাই দেখেছিলাম। এবং এক পর্যায়ে এসে আওয়ামী লীগ মনে করেছে যে বাংলাদেশে 41 পর্যন্ত তাদেরই ক্ষমতায় থাকা উচিত, এই জন্য তারা ভোটেই যায়নি। এবং তারা বলছে যে বিএনপি তো বাংলাদেশে নাই, আমাদের তো আমরা নাই, আর অন্য তো কেউই নাই। তাহলে তারা কি করলো? তারা কিন্তু নিজেরা নিজের ইলেকশন করলো, ডামির ইলেকশন করলো, রাতে করলো, এগুলো থেকে হয়। সুতরাং আমরা এই জায়গায় এই অহংকারের রাজনীতিটা আমি মনে করি কেউ করা উচিত না। বরং বাংলাদেশের কার পপুলারিটি কতটুকু, কে কোন অবস্থানে আছে, কে ক্ষমতায় যাবে, এটা কিন্তু পিপল উইল ডিসাইড। আর প্রত্যেকেই তার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, দমনের অথবা নেগলেক্ট, তাচ্ছিল্যতা এটা না হয়ে বরং লজিক্যালি আমরা মনে করি এই আপনার কি বলে সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু এদেরকে দিতে বাধ্য। এবং কেউ যদি কোর্টের আশ্রয় নেয় তাহলে আপনি সেখান থেকে খবর পাবেন যে তাদেরকে এতদিনের মধ্যে যদি জাতীয় নির্বাচনটা আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? আমি সেটা বলছি যে একটু আগে আমরাই তো বললাম যে এখানে সংস্কারের আলোচনা হচ্ছে। আমরা 163টা পয়েন্টের মধ্যে মোরলেস অনেকগুলো জায়গায় যে কেয়ারটেকার সরকার ফর্মুলা, এগুলোতে আমরা একমত হয়েছে। আজকে যে কথাটা, এই যে আজকের যে কেয়ারটেকার সরকার, জামাত ইসলামের অধ্যাপক গুলাম আজম যখন এটার ফর্মুলাটা দিচ্ছেন, তখন কিন্তু এটা নিয়ে অনেক নেগলেক্ট করা হয়েছে। কিন্তু এটা বাংলাদেশের এখন সবচেয়ে পপুলার ইস্যু এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল মানে পর্যায়ক্রমে আমরা এটার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইলেকশনগুলো এর অধীনে কীভাবে হয়েছে সেগুলোকে আমরা জাস্টিফাই করি, আমরা স্বীকার করি। সুতরাং আজকের যে পিআর পদ্ধতি অথবা এর আগে আরেকটা ইলেকশন, দলগুলো যেই প্রত্যেকের জায়গা থেকে যে ওপিনিয়ন দিচ্ছে তাদের সেই লজিক আছে। এখন সেই লজিককে আমরা মনে করি জনগণ সেটাকে কতটুকু, এই যে চরমনাইয়ের প্রোগ্রামে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো গিয়েছে, হতে পারে তারা রাজনৈতিক দল ছোট হইতে পারে, দুদুভাইয়ের দৃষ্টিতে অনেক ছোট হইতে পারে, কিন্তু তারা তো পিয়ার পদ্ধতির পক্ষে তারা রায় দিয়েছে, তারা তাদের মত দিয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকেই ডিফারেন্ট ওপিনিয়নকে আমরা ডিবেটে নিতে চাই, জনগণের কাছে নিয়ে যেতে চাই এবং এর মধ্য দিয়ে এবং আপনি স্থানীয় নির্বাচনের এখন যদি করেন তাহলে কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে না, ধরেই নিয়ে আমরা ফেব্রুয়ারিতে হবে, বাধাগ্রস্ত হচ্ছে না। সুতরাং সেটা আমরা অসুবিধার জায়গা মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু যেতে চাই হাসান মামুন, আপনি একটু বলবেন রাজনীতি মানে ক্ষমতায় যাওয়ার কথা তিনি বললেন, রাজনীতি মানে কি নির্বাচনের ক্ষমতায় যাওয়া নাকি আরো অনেক বিষয় আছে? না, রাজনীতির তো একটা মানে অবশ্যই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা। আচ্ছা, রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, কর্মসূচি থাকে, সেগুলো বাস্তবায়নের জন্য তাকে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যেতে চাওয়াটা কোনো অপরাধ না এবং নির্বাচন দাবি করাটাও কোনো অপরাধ না। আমাদের দেশে কিন্তু সংকটটা তৈরি হয়েছে জাতীয় নির্বাচন ঘিরে, স্থানীয় নির্বাচন ঘিরে না। আজকে যে সংকট, এটা হচ্ছে তিনটা ভুয়া নির্বাচন হওয়ার ফলে যে স্বৈরতন্ত্র তৈরি হয়েছিল, মানুষের সমস্ত ধরনের অধিকার প্রায় যে নস্যাৎ হয়ে গিয়েছিল যে ব্যবস্থায়, সেই ব্যবস্থাটা কিন্তু তৈরি হয়েছে এই যে ভুয়া নির্বাচনের ভেতর দিয়ে। তো জাতীয় নির্বাচনগুলো ভুয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে স্থানীয় নির্বাচনগুলো ভুয়া হয়েছে, তাই না? তো সেজন্য আমাদের আসলে একটা জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসা দরকার। এই যে মব ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছিল, দুদুভাই বললেন যে একটা সরকার দেশে আছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার, এই সরকারের কিন্তু একটা সাংঘাতিক ম্যান্ডেট আছে। আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছে এবং এখনও করে যাচ্ছে ঘোষণা দিয়ে। কেউ কিন্তু বলছে না যে এই সরকারকে আমরা চাই না, তাই না? এবং এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই সরকারই তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচন করবে, এটাও কিন্তু সবাই মেনে নিয়েছে, তাই না? কোনো দল বলছে না যে এটা চলে যাক, আর একটা সরকার আসুক, সেই সরকার করুক ইত্যাদি। তো এইরকম একটা শক্তিশালী সরকারও কিন্তু শক্তি প্রদর্শন করছে না এই মবের বিরুদ্ধে। এবং আমি তো আবারও বলতে চাই যে গণ অভ্যুত্থানের পরাজিত পক্ষ এই সরকারকে মবের সরকার বলছে, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এই সরকার তো মবের সরকার না, এই সরকার
বহু মানুষের দ্বারা সমর্থিত সরকার এখনো আমি মনে করি। যদিও নানা প্রশ্নে বিভক্তি আছে, বিভক্তি থাকাই স্বাভাবিক। দুদু ভাই যেটা বললেন যে দলগুলোর মধ্যে অনেকে খুব চিৎকার চেঁচামেচি করে যে আগের ঐক্য কেন নাই। আগের ঐক্য কিন্তু থাকবে না। নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো নিজের মতো করে কাজ করবে এবং তারা দাবি করবে যে নির্বাচন হলে আমরা জিতবো। এটা খুব স্বাভাবিক। এনসিপি বলছে যে তারা জিতবে, তারা বলছে তারা 300টা আসন পাবে। তো বলুক, তাতে অসুবিধা নাই। নির্বাচনটা ফেয়ার হলে বোঝা যাবে যে কে কত আসন পাবে, তাই না? যাই হোক, তো আমাদের একটা পারসেপশন আছে যে কারা ক্ষমতায় আসবে ফেয়ার ইলেকশন হলে। তো ফেয়ার ইলেকশনের সম্ভাব্যতা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। এই যে নির্বাচন কমিশনের উপর আস্থা নাই, এই কথাটা সম্ভবত প্রথম এনসিপি বলেছে। বিএনপির তো আস্থা আছে, আর আমরা যতটুকু জানি যে জামায়াত ইসলামের মাঝারি আস্থা, আর এনসিপির আস্থা নেই। আস্থা নেই এমনকি সরকারের ওপর আস্থা আছে কিনা সেই প্রশ্ন তো উঠে গেছে বাজারে, তাই না? আচ্ছা, যেমন সরকার প্রথম থেকে একটা গোষ্ঠীর দিকে ঝুঁকে আছে, এই বিতর্ক কিন্তু বিএনপি তুলেছে এবং এই প্রশ্ন ক্রমে জোরদার হচ্ছে, তাই না? মাঝে এই যে নির্বাচনের সময় নিয়ে বিতর্ক যখন চলছিল তখন কিন্তু এটা খুব তীব্রভাবে এসেছিল বিএনপির তরফ থেকে। পরে লন্ডন বৈঠকে একটা সমঝোতা হওয়ায় ব্যাপারটা একটু পিছিয়ে গেছে। তো প্রত্যাশা করা হচ্ছে যে এই সরকারই ভালো নির্বাচন করবে। লন্ডন বৈঠকের পরে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল এই সরকার একটি দলের দিকে বেশি এরকম ঝুঁকে যাচ্ছে, সেটা এনসিপি নয়। হ্যাঁ, জামাত ইসলাম বলেছিল, কিন্তু জামাত ইসলাম তো মাঝে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, রমজানের আগে, এই কথাও বলেছিল, তাই না? তো জামাত ইসলাম চেয়েছিল যে ওইখানে ঘোষণা না হয়, ঘোষণাটা এইখানে হোক এবং অন্যদের সাথে আলাপ করে হোক, সেটা হতে পারতো। কিন্তু যে অগ্রগতি হয়েছে সেটা যে অগ্রহণযোগ্য তা তো না। দেশের বেশিরভাগ মানুষ তো আমি মনে করি যে দ্রুত নির্বাচন চায় এবং জাতীয় নির্বাচন চায়। তারা কিন্তু, আমি একটু ঢাকার বাইরে ছিলাম কয়েকদিন, আমি কিন্তু লোকজনের সাথে কথাবার্তা বলেছি, মানুষ কিন্তু নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তাই না? এবং এই যে সংস্কারের আলোচনা চলছে ঢাকায়, এটা নিয়ে কিন্তু তৃণমূলের মানুষের মধ্যে উৎসাহ তেমন একটা নাই যতটা আছে নির্বাচনের ব্যাপারে। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। কিন্তু এই সংস্কার আলোচনার আবশ্যকতা অবশ্যই আছে এবং এখানে অনেক বিষয়ে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হচ্ছে। এটাও কিন্তু উল্লেখযোগ্য। লন্ডন বৈঠকের পরে আমরা সবাই ধরে নিচ্ছিলাম যে ফেব্রুয়ারির দিকে নির্বাচনটা হবে, কিন্তু নির্বাচন কমিশন যেটা বলছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। হ্যাঁ, কারণটা যোগ হচ্ছে। কারণটা হচ্ছে ওখানে ফেব্রুয়ারির কথাটা শর্ত সাপেক্ষে বলা হয়েছে। আচ্ছা, যে সংস্কার এবং বিচারের মানে প্রত্যাশিত অগ্রগতি হলে পরে ফেব্রুয়ারিতে হতে পারে, এই ছিল ঘোষণা। আচ্ছা, ধন্যবাদ। আমি একটা বিরতি নেব, তার আগে উদয় ভাই একটু বলবেন যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আশা ছিল যে ফেব্রুয়ারির দিকে নির্বাচনটা হবে। ছোট করে বলেন, আমি বিরতির পরে বাকি আলোচনা করব। জি, সরকার সাধারণত নির্বাচনের দিন, মাস, ক্ষণ এগুলো নির্ধারণ করে, তারই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এটা এগোয়। এখন নির্বাচন কমিশন তার সামর্থ্যের কথাটা সে বলছে, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করে, কিন্তু সিদ্ধান্তটা সরকারের থাকে। সেই জন্য সরকার ফেব্রুয়ারি যেটা বলেছে প্রথম অর্ধে, দিন বলে নাই। যেমন প্রথমে এটা ডিসেম্বর টু জুন, তারপর এটা এপ্রিল, তারপর ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির কথা বলছে। তো এখন যেহেতু সর্বশেষটা ফেব্রুয়ারি, এখানে আরেকটা জিনিস বলি যে তারেক সাহেবের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠক, আমি যদি ভুল না করি, এমন কোনো রাজনৈতিক দল নেই যে এটাকে মানে শুভেচ্ছা জানায়, সবাই এটাকে সাধুবাদ জানিয়েছে এই বক্তব্যকে। কিন্তু যেমন এক একটা দল এক একটা কথা বলেছে, সেটি হচ্ছে তার সঙ্গে যে যৌথ বিবৃতি, এটা নিয়েও একটা না এটা নিয়ে বিতর্ক বা দ্বিমত করছে, কিন্তু বৈঠক নিয়ে সবাই আশাবাদ ব্যাখ্যা করছে। তা আমার কাছে যেটা মনে হয় যে, যেমন আমার বন্ধু, তরুণ বন্ধু যেটা বললো যে আমি তাদের দলকে ইয়ে করছি, আসলে আমি তো এই কথা স্পষ্ট করে বলেছি, সব থেকে প্রবীণ দল এই মুহূর্তে আওয়ামী লীগও যদি থাকতো এখন, তার থেকে জামাত ইসলাম সবচেয়ে পুরাতন দল। জামাত ব্রিটিশ পিরিয়ডে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, কিন্তু ইসলামিক রিপাবলিক পাকিস্তান এবং বাংলাদেশে যতগুলো নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, আমি সেই রেশিওর কথাটা উল্লেখ করেছি, তাকে ছোট করার জন্য না। আচ্ছা, বিএনপি যে ভোট পাইছে বা আওয়ামী লীগ বা অন্য কমিউনিস্ট পার্টি বা যারাই যেটা একটা রেশিওর উপর ভিত্তি করে, তো জনপ্রিয়তাটা কিন্তু বড় জনসভা না, ইলেকশনের ভোটের যে রেশিওটা থাকে সেটাই, সেখানে ছোট বড় করার কোনো সুযোগ নাই।
আর এই ইলেকশন 3টের আগে আসবে, অর্থাৎ হাসিনার অধীনে যে 3টে ইলেকশন সেটা কিন্তু রেসের কোনো সুযোগ নেই, কারণ এটা ইলেকশনই না, তার আগে সব যে নির্বাচনগুলো সেখানে। আর আমার কাছে মনে হয় যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ভোটমুখী বা জনপ্রতিনিধিত্বমূলক যারা রাজনীতি করে, ইলেকশনটা তাদের শক্তি, সামর্থ্য, বিবেচনা, মানুষের জনগণের সঙ্গে তার যোগাযোগ, সব কিছু সে বিশ্লেষণ করে। আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, সেই তো আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি বা অন্য যে কোনো রাজনৈতিক দল, যে কোনো, যেমন আমরা এনসিপিকে কিন্তু একটু এগিয়ে রাখছি, আনুষ্ঠানিকভাবে সে কিন্তু আমাদের ল অনুযায়ী কোনো রাজনৈতিক দল না, যেহেতু নিবন্ধন এখনো পাইনি। নিবন্ধন শুধু না, নির্বাচন কমিশনে যখন অনুমোদন না দেয়, যেমন জামাত দীর্ঘদিন সাসপেন্ড ছিল নিবন্ধন, জি, সেটা শেখ হাসিনা এটা করছিল, তার নিজস্ব কোর্ট তো তারই ছিল, তারপরেও কিন্তু সেটি তখন নিবন্ধন স্থগিত হওয়ার কারণে সে অন্যের সঙ্গে সম্পর্ক রেখে, মানে বিএনপির সঙ্গে তার মার্কা নিয়ে ইলেকশন করছে। এখনো যদি এই নিবন্ধন না পায়, শুধু এনসিপি না, যে কোনো রাজনৈতিক দল, সে তার মার্কে ইলেকশন করতে পারবে না। আচ্ছা, জি, সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দ্রুত কিছু সিদ্ধান্ত থাকা উচিত। সেটি হচ্ছে ইলেকশনের ব্যাপার না, যে আমরা কোন দিকে এগোবো, কারণ ইতিমধ্যে আমরা প্রায় বছর কাল অলরেডি 11 মাস সময় পার করে ফেলেছি। জি, ধন্যবাদ। বিরতির পর এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম সার্বিক বিষয় নিয়ে। আমি আবার যেতে চাই বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে একটু কথা বলি আমরা। সেটি হচ্ছে যে আপনারা এটার বিপক্ষে, জামায়াত ইসলামী, এনসিপি, আরও কিছু দল আছে সেটার পক্ষে। স্থানীয় সরকার নির্বাচনের মতো এটাও তারা ওইরকমই চাচ্ছে, এই দলগুলো, আপনারা চাচ্ছেন না, মানে কেন চাচ্ছেন না? আমি প্রচলিত যে ধারণাটা আছে, আচ্ছা, প্রচলিত যে নির্বাচনী ব্যবস্থা, আমি কেন ভাঙতে চাচ্ছি, এটা খুব জরুরি। জি, আমি এর মধ্য দিয়ে কাকে গুরুত্ব দিচ্ছি? যার ভোট আছে সে যেন বাদ না পড়ে, যার ভোট আছে সে যেন বাদ না পড়ে, অর্থাৎ সে যেন আসে। আমি তো দেখছি স্বৈরতন্ত্র দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হবে, যেটা আওয়ামী লীগ। তার তো একটা নির্দিষ্ট ভোট আছে, সে ভোটটা প্রার্থী দেব না, খালি দল আর মার্কা দিব। আচ্ছা, ঠিক আছে, প্রার্থী নেই তো। একটা মানে ভোট হওয়ার পরে আমি যদি একটা খুনিকেও ওই মানে প্রতিনিধি হিসাবে নিয়ে আনি, একটা লুচ্চকেও প্রতিনিধি হিসাবে, তখন বলার কিছু সুযোগ নাই। আমার দল ভোট পাইছে, আমি নির্ধারিত করছি। তার মানে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা আমি তো নিশ্চিতভাবে বিএনপির পরের ভোটটাই থাকবে আওয়ামী লীগের। এখন যদি কেউ এটার সঙ্গে দ্বিমত করে আমি কিছু বলবো না, কারণ এই জন্যে যে তারা সেই ভোটার না, তাদের নেতৃত্ব পালাইছে, এবং সবটা এখনো পর্যন্ত সমাজে তারা যেভাবে আছে, টাকাটা কি আমার তার কাছ থেকে নিতে পেরেছে, যেটা লুটের টাকা, তার কাছ থেকে অস্ত্র নিতে পেরেছে, তাদের যে সীমাহীন রাষ্ট্রীয়ভাবে মানে ব্যবসা দখল করার যে ইয়ে ছিল, সেটা কি নিতে পেরেছে? কিছুই তো এই সরকার মানে বর্তমান অবস্থায় নাই। সেহেতু মোটা দাগে যে জিনিসটা আমার কাছে মনে হয় পিআর, এটি হচ্ছে জাতীয় নির্বাচনকে একটি বিতর্কে রেখে নির্বাচনকে বিলম্বিত করা, এটা থার্ড। আর চতুর্থ, আমি প্রথম যেটা বলেছি, যে ধারণাটা আছে প্রচলিত, যেটা সারা বিশ্বে এখনো পর্যন্ত স্বীকৃত, পিআর নেপালের দিকে তাকালে বোঝা যাবে সকাল বিকালে সরকার পতন হবে। অর্থাৎ আপনি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যদি যেতে পারেন, কিন্তু আপনি কখনো সংবিধানে হাত দিতে পারবেন না, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে পরে আমি কেন এই বিতর্কিত, যেটা আমার কাছে অনেক দেশের দৃষ্টান্ত আছে, যেটি উন্নয়ন, স্থিতিশীলতা এবং স্বাভাবিক কার্যক্রম 5 বছর চালানো বা 4 বছর চালানো, এটা একেবারেই অসম্ভব। গতকাল এই কথাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে মানে সরকারের যে স্থিতিশীলতা সেটা নষ্ট হবে পিআর পদ্ধতিতে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আর আমাদের নির্বাচনী ব্যবস্থা 100 বছরের যে ভিতটা, সেটা কিন্তু পিআরএ না, জি জি, যেটা আছে এখন আমাদের,
মানে যে সিস্টেমটা আছে সেটি যে কোনো মানুষ জানে, একেবারে যে চোখেও দেখে না তাকেও নিয়ে গিয়ে যদি আমরা মোটামুটি নানি বা নানাকে নিয়ে যাই, সে জানে, গেলে বলবে তুই বাইরেই যা, সে গিয়ে ওই ভোটটা কীভাবে দিতে হয় কম বেশি জানে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে, বিতর্ক তো থাকবেই, নতুন নতুন সিস্টেমে আসতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে যে প্রচলিত ভোট ব্যবস্থা আছে পিআরের বাইরে, ওটাই থাকা উচিত। ডক্টর রেজাউল করিম, আপনি একটু বলবেন, ধরেন আপনারা পিআর পদ্ধতি চাচ্ছেন বা পিআর পদ্ধতি হলো, সেইভাবে নির্বাচনও হলো, সেই ক্ষেত্রে আপনারা এমপি হিসেবে আমার নামটা দিয়ে দিলেন, আমি তো রাজনীতি বুঝি না, কখনো রাজনীতি করিও নাই, অথবা একজন খারাপ মানুষ সেখানে চলে গেল, সেইটা কি? প্রথম কথা হচ্ছে, আমি আগে বলেছি যে কেয়ারটেকার সরকার পদ্ধতিটাও কিন্তু আমাদের দেশের মানুষ বুঝতো না, এবং রাজনৈতিক দল অনেকে ডিনাই করেছে, অনেক অপিনিয়ন ছিল, কিন্তু এটা পপুলার ইস্যু এখন। সুতরাং আপনাকে পাবলিকের সাথে ডিবেট করে, আলোচনা করে, দলগুলো মত নিয়ে সেটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। পিআর পদ্ধতি পৃথিবীর 85টা দেশে আছে, এবং মিক্স পিআর পদ্ধতি 130টা দেশে আছে। এখন আমরা এই পিআর পদ্ধতিতে কেন যেতে চাই? এটা হচ্ছে স্বৈরাচারের কবল থেকে, মাইট ইজ রাইট, ওয়ান ম্যান শোয়িং, এগুলো থেকে রক্ষা পাবে। মানুষ যে তার ভোটটা নষ্ট হয়ে যায় এই ধারণা থেকে মুক্ত হবে, অর্থাৎ আমাকে এক ভোট বেশি পেয়ে জিততেই হবে, এটা না হয়ে সে মনে করবে যে আমার দল যদি এই ভোট পায় তাহলে তার আলোকে আমার প্রতিনিধিত্ব যাবে। এই যে একটা কথা বলা হচ্ছে, যে আজকেও ইটিভিতে একজন বলেছে না, কথাটা এরকম না, দুদুভাই বলেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সুবিধা পাবে না, আওয়ামী লীগ সুবিধা পাবে না। একটু আগে তো আমরা একমত হইলাম, নির্বাচন কমিশনের নিবন্ধিত ছাড়া কোনো দল তো ইলেকশনই যেতে পারবে না। সুতরাং পিআর পদ্ধতি ইজ দ্যাট, যে পলিটিক্যাল পার্টিসগুলো সেখানে তার কত আসনে, সে 300 আসনের প্রার্থীতে আগে সে ঘোষণা করবে যে আমাকে যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাকে 10টা দেয় অথবা 100 দেয়, তাহলে প্রথম 100 আমি নেব। সুতরাং সেই জায়গা থেকে এটা পৃথিবীর অনেক জায়গায় আছে, এবং এটা দিয়ে অন্য সব দলের যে মানুষের যে ভোটের অধিকার, এটাকে কিন্তু মর্যাদার আসনে নেওয়া সম্ভব। হ্যাঁ, পুরাতন ইস্যু থেকেই তো আমাদের নতুন নতুন দিন যাইতে হবে, যেহেতু আমরা বিপ্লবের মাধ্যমে নতুনত্বের দিকে যাচ্ছি, ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেছি, সুতরাং সেই দিকেই তো আমাদেরকে যেতে হবে। এই জন্য আমরা মনে করি সেটি সম্ভব। জি, ধন্যবাদ। হাসান মামুন, আপনি কি বলবেন আসলে এই মুহূর্তে আমাদের দেশে এই পদ্ধতি আসলে কতটা যৌক্তিক? মানে দীর্ঘদিন একটা পদ্ধতির মধ্যে আমরা ছিলাম, এখন হুট করে যে একটা পদ্ধতিতে আমরা যাই, সেই যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি, যে প্রিপারেশন, সেটা কি আছে? আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে এই আলোচনাগুলো ইতিবাচক, আলোচনাগুলো হওয়া ভালো। আমরা কিন্তু গত নির্বাচনের আগে, মানে 2018 এর পরেও কিন্তু পিআর নিয়ে কথাবার্তা একাডেমিক পর্যায়ে হয়েছে, তাই না? আমার মনে আছে যে সেমিনার হয়েছে, সেখানে ডক্টর নজরুল ইসলাম সম্ভবত পিআর পদ্ধতি নিয়ে লেখালেখি করেছেন, হ্যাঁ, অর্থনীতিবিদ। তো এটা একাডেমিক পর্যায় থেকে রাজনৈতিক আলোচনায় এসছে। তো রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করছে, 30টার মতো দল এই যে ঐকমত্য কমিশনের মাধ্যমে কথাবার্তা বলছে না। তো এটা খুবই ইতিবাচক যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনাটা যাচ্ছে, তৃণমূল পর্যায়ে যাচ্ছে, মানুষ জানছে পিআর সম্বন্ধে, এর ভালো মন্দ দিক নিয়ে লেখালেখি হচ্ছে। তো একটা তো ঐকমত্য হয়েছে যে উচ্চ কক্ষ যদি হয় সেখানে হতে পারে, হ্যাঁ, জি, ওই জায়গাটা, হ্যাঁ, সেখানে হয়েছে। সেখানে আবার বিতর্ক হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষেরই সমান অধিকার থাকবে কিনা ইত্যাদি, এসব ব্যাপার আছে। তো এগুলো তো মানে নিয়ন্ত্রিতভাবেই করার কথা বলা হচ্ছে। আর এটা নিয়ে খুব আতঙ্কের কিছু নাই, কারণ বড় রাজনৈতিক দল বিএনপি যদি একমত না হয়, কোনো প্রস্তাবই কিন্তু বাস্তবায়িত হবে না, শুধু পিআর না, কোনো প্রস্তাবই হবে না। এবং এই যে জুলাই সনদ যেটা হতে যাচ্ছে, সেখানে তো ঐকমত্যের জায়গাগুলো চিহ্নিত হবে, যেগুলো ঐকমত্য না সেগুলো চিহ্নিত হবে। এবং এমনকি এই সরকারের আমলে সব প্রস্তাব বাস্তবায়িত হবে তাও না হতে পারে, তাই না? সুতরাং ঐকমত্যের ভিত্তিতে যা হওয়ার হবে। জি, মামুন ভাই, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসান মামুন এবং আছেন শামসুজ্জামান দুদু ভাই এবং ডক্টর রেজাউল করিম, 3জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।